1946 সালের আগস্ট মাস। কলকাতা এক সময়ের সংস্কৃতি ও শিক্ষার রাজধানী হঠাৎই পরিণত হয় রক্তের শহরে। চারিপাশে আগুন, তলোয়ার, লাশ আর আতঙ্ক। দেশভাগের প্রেক্ষাপটে মুসলিমদের দ্বারা কলকাতায় শুরু হয় হিন্দু নরসংহার। আর পুলিশ নীরব দর্শক। ঠিক সেই সময় উঠে আসে একটা নাম, কলেজ স্ট্রিটের মাংস বিক্রেতা গোপাল মুখোপাধ্যায় ওরফে গোপাল পাঠা। প্রশ্ন হচ্ছে, এই নাম নিয়ে এখন এত বিতর্ক তৈরি হচ্ছে কেন? কারণ রিসেন্টলি বিবেক অগ্নিহোত্রীর দ্য বেঙ্গল ফাইলস সিনেমার ট্রেলার রিলিজ হয়েছে। তারপর থেকেই গোপালচন্দ্র মুখোপাধ্যায়ের নাম বারবার আলোচনায় উঠে আসছে। নমস্কার বন্ধুরা, আমি আছি আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন আজকের এপিসোড কে ছিলেন গোপালচন্দ্র মুখোপাধ্যায় অর্থাৎ গোপাল পাঠা। 1913 সালের এক শীতের সকালে জন্মগ্রহণ করেন গোপালচন্দ্র মুখোপাধ্যায়। ছোটবেলা থেকেই শরীরচর্চা, কুস্তি আর স্থানীয় আখড়ায় অনুশীলনের ঝোঁক ছিল তার। যৌবনে যোগ দেন অনুশীলন সমিতির মতন বিপ্লবী সংগঠনে। আর ছোটবেলা থেকেই তার কাছে আদর্শ ছিলেন সুভাষচন্দ্র বসু। তিনি স্বপ্ন দেখতেন একদিন আজাদ হিন্দ ফৌজ এসে পৌঁছাবে ভারতবর্ষে, আর স্বাধীন হবে ভারতবর্ষ। কলকাতা কলেজ স্ট্রিটে তার একটি মাংসের দোকান ছিল। তিনি মাংসের ব্যবসার সাথে যুক্ত ছিলেন বলেই গোপালচন্দ্র মুখোপাধ্যায়ের নাম হয় গোপাল পাঠা। আপনারা হয়তো জানেন না, গোপালচন্দ্র মুখোপাধ্যায়ের রক্তে জাতীয়তাবাদী বিপ্লবী আন্দোলনের ধারা প্রবাহিত হতো। তার বেড়ে ওঠা ও তার গোপাল পাঠা নাম ছড়িয়ে পড়ার পেছনে মূল আবহাওয়া গড়ে উঠেছিল তার নিজের বাড়ি মুখোপাধ্যায় পরিবারেই। রডা অস্ত্র লুণ্ঠনের বিপ্লবী ও অন্যতম নায়ক অনুকূল মুখোপাধ্যায় ছিলেন গোপালচন্দ্র মুখোপাধ্যায়ের কাকা। আর সেই সুবাদেই তার পরিবারের সাথে যোগাযোগ ছিল বিপ্লবী বাঘা যতীনের মতো আরও অনেক বিপ্লবীদের। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় তিনি একটি ছেলেদের দল তৈরি করেছিলেন। আর তার দলটি 1942 সাল থেকেই দেশের জন্য বিভিন্ন কাজ করছিল। মধ্য কলকাতায় একটি দলকে 1942 সালে গোপনে অস্ত্র সংগ্রহ করা, লাঠি খেলা ইত্যাদি শিখিয়ে গড়ে তুলেছিলেন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য। তার মাংসের দোকানের আড়ালে চলত গোপনে বিপ্লবীদের অস্ত্র বিতরণ। তার দোকানে অনেক বিপ্লবীদের আসা যাওয়া ছিল। বিপ্লবী অনন্ত সিংহ মাস্টারদা সূর্য সেনের অন্যতম সহযোগী আসতেন তার দোকানে। আর তার দোকান থেকেই মাংসের থলির সাথে বিপ্লবীদের জন্য পাচার হয়ে যেত আগ্নেয়াস্ত্র। 1942 সালের 16 আগস্টে সেই কুখ্যাত জনসভায় যখন লোরকে লেঙ্গে পাকিস্তান স্লোগান উঠেছিল, সেই জনসভায় হিন্দুদের হত্যা করবার ডাক দিয়েছিলেন হোসেন শাহেদ সোহরাওয়ার্দী। সোহরাওয়ার্দী তখন বাংলার প্রধানমন্ত্রী ছিলেন। তিনি কলকাতাকে পাকিস্তানের সাথে যুক্ত করতে চেয়েছিলেন। আর তখন তিনি গোপনে ডাইরেক্ট অ্যাকশন ডের প্রস্তুতি নিতে থাকেন। তিনি বেঙ্গল পুলিশকে পাঠান ও মুসলিম পুলিশদের সাথে রিপ্লেস করে দেন। আর 16 আগস্ট 1942-এ কলকাতায় হিন্দু নরসংহারের জন্য মুসলমানদের উস্কানি দেওয়া হচ্ছিল। जिन्ना साहब के फरमान पर मैं सूबाए बंगाल का प्रधानमंत्री हुसैन शाहिद सोहरावर्दी आज डायरेक्ट एक्शन डे का ऐलान करता। আর সেই সময় আগুনে ঘি ঢালেন সৈয়দ মোহাম্মদ উসমান। তিনি যে লিফলেট বিলি করেন তাতে হিন্দুদের হত্যা করার মতো উস্কানিমূলক কথা ছিল। ফলে হিন্দু মুসলিম দ্বন্দ্ব চরম আকার ধারণ করে। 16 আগস্ট সমস্ত কিছু ছুটি ঘোষণা করে দেওয়া হয়েছিল। কলকাতা জুড়ে বন্ধ জারি করা হয়েছিল। কলকাতার রাস্তায় নামে কয়েক লক্ষ সশস্ত্র মুসলিম উন্মত্ত জনতা। আর সেই উন্মত্ত জনতা হিন্দুদের দোকান ও বাড়িঘরে আগুন লাগিয়ে দেয়। বহু হিন্দুদের হত্যা করে, হিন্দু মহিলাদের ধর্ষণ করে। জানা যায় সব থেকে ভয়ানক আক্রমণ হয়েছিল লিচু বাগানের কেশরাম কটন মিলে, যেখানে প্রায় 600 হিন্দুর গলা কেটে হত্যা করা হয়েছিল। এরকম হিন্দুদের উপর আক্রমণ 2 দিন ধরে চলেছিল। আর এই 2 দিনে হিন্দুদের মৃত্যুর সংখ্যা ছিল প্রায় 4 থেকে 10,000 জনের মতো। যদিও অফ রেকর্ড ডেটা বলছে মৃত্যুর সংখ্যা আরও অনেক বেশি হতে পারে, যাদের হত্যা করে গঙ্গা ও ড্রেনের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। সোহরাওয়ার্দী ভেবেছিলেন হিন্দুরা খুব সহজেই ভয় পেয়ে কলকাতা ছেড়ে পালিয়ে যাবে। অন্যদিকে সোহরাওয়ার্দী নিজে লালবাজার পুলিশ হেডকোয়ার্টারে বসেছিলেন।
যাতে কোনো ব্রিটিশ পুলিশ অফিসার হিন্দুদের বাঁচাতে রাস্তায় না নামতে পারে। সোহরাওয়ার্দীর প্ল্যান মতো হিন্দুরা কলকাতা ছেড়ে পালাতে শুরু করে। হাওড়া রেলওয়ে স্টেশনে হিন্দুদের ভিড় উপচে পড়ে। সোহরাওয়ার্দীর এটাই ছিল নিখুঁত পরিকল্পনা যে হিন্দুরা কলকাতা ছেড়ে পালিয়ে যাবে আর তিনি কলকাতাকে পাকিস্তানের সাথে যুক্ত করবেন। আর তার পরিকল্পনায় জল ঢেলে দেন একজন বাহাদুর ব্যক্তি যার নাম গোপালচন্দ্র মুখোপাধ্যায়। যখন গোপালচন্দ্র মুখোপাধ্যায় হিন্দু নরসংহারের খবর পান তখনই ঠিক করেন তিনি যে কোনো উপায়ে হিন্দু ও হিন্দু মহিলাদের রক্ষা করবেন। এই খবর হিন্দুদের মধ্যে ছড়িয়ে পড়ে। গোপাল পাঠা মুসলিমদের আক্রমণ রুখতে রুখে দাঁড়িয়েছেন। তখন বিহার ও আরও অন্যান্য স্থান থেকে হিন্দুরা এসে তার সাথে যোগ দেয়। কলকাতায় যেসব মারোয়ারিদের মুসলিম আক্রমণে ক্ষয়ক্ষতি হয়েছিল তারা গোপাল পাঠার দলের জন্য আর্থিক সাহায্য করে অস্ত্রপাতি কেনার জন্য। হিন্দু কারিগররা সারা রাত কাজ করে তার দলের জন্য হাজার হাজার তরোয়াল ও ভালা তৈরি করেন। গোপাল মুখোপাধ্যায় এমন একজন ব্যক্তি ছিলেন যে হিন্দু গরিব কৃষক, সবজি বিক্রেতা, গোয়ালা সবাইকে একসাথে করে হিন্দু নরসংহারের প্রতিশোধের জন্য তৈরি করেছিলেন। গোপাল মুখোপাধ্যায় বলেছিলেন, মুসলিমরা যদি একজন হিন্দুদের মারে আমরা 10 জন মুসলিমকে মারব। এছাড়াও তিনি বলেছিলেন কোনো মুসলিম মহিলা ও বাচ্চাদের ওপর নজর দেবে না। 18ই আগস্ট হিন্দুরা হাতিয়ার নিয়ে পথে নামে। অন্যদিকে মুসলিম সংগঠন ও সোহরাওয়ার্দীর এই ব্যাপারে কোনো খবর ছিল না। 18ই আগস্ট যখন মুসলিম ভিড় হিন্দু এলাকায় আক্রমণ করতে যায় তখন হিন্দুরা মুসলিম ভিড়ের উপর সশস্ত্রভাবে ঝাঁপিয়ে পড়ে, ফলে মুসলিমরা পালাতে থাকে। এভাবেই গোপাল পাঠা কলকাতাকে পাকিস্তান হওয়ার হাত থেকে রক্ষা করেন। গোপাল পাঠার আতঙ্ক এমনভাবে ছড়িয়ে পড়ে যে মুসলিম লীগের নেতারা ভয় পেয়ে যায়। 18 থেকে 20 আগস্টের মধ্যে গোপাল মুখোপাধ্যায়ের অনুগামীরা হিন্দুদের থেকে বেশি পরিমাণ মুসলমানদের হত্যা করে। বিশেষ করে যেসব মুসলিমরা হিন্দু নরসংহারের সাথে যুক্ত ছিল তাদের বেছে বেছে হত্যা করে। আগেই বলেছি হিন্দুরা কোনো মুসলিম মহিলা ও শিশুদের উপর অত্যাচার করেনি। গোপাল মুখোপাধ্যায় বহু গৃহহীন মহিলাদের আশ্রয় দেন এবং তাদের দেখাশোনা করেন। গোপাল মুখোপাধ্যায় ছাড়াও যুগলচন্দ্র ঘোষ ও বসন্ত কররা মিলে সোহরাওয়ার্দীর প্ল্যান সম্পূর্ণ ভেস্তে দেয়। অবশেষে দাঙ্গা বন্ধ করতে এবং তার দল বাঁচাতে সোহরাওয়ার্দী জিজি আজমেরি ও শেখ মুজিবুর রহমানকে দায়িত্ব দেয়। মুজিবুর রহমান গোপাল মুখোপাধ্যায়কে দাঙ্গা বন্ধ করতে বলে। গোপাল মুখোপাধ্যায় জানান, আগে মুসলিমরা হাতিয়ার ফেলুক, তারপর আমরা ফেলব। অন্যদিকে 21শে আগস্ট লর্ড ওয়েভেল মুসলিম লীগ সরকারকে সাসপেন্ড করে এবং আর্মি মোতায়েন করে দাঙ্গা থামায়। সেদিন মাতৃভূমিকে রক্ষা করতে হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন গোপাল মুখোপাধ্যায় ও তার অনুগামীরা। তিনি দাঙ্গা করার জন্য হাতে অস্ত্র তুলে নেননি, তিনি অস্ত্র তুলে নিয়েছিলেন মুসলিম আক্রমণকে প্রতিহত করে মাতৃভূমিকে বাঁচাতে। যারা গোপাল মুখোপাধ্যায়কে পরে দাঙ্গাকারী বলে অভিযুক্ত করেছেন আপনারা বই পড়ুন আর জানুন গোপাল মুখোপাধ্যায় কে। তারা কেউই আক্রমণকারী ছিলেন না, তারা ছিলেন মুসলিম উন্মত্ত ভিড়কে প্রতিহত করার একটা দল, যদিও ইতিহাস তাকে তেমনভাবে জায়গা দেয়নি তার পাতায়। গোপাল মুখোপাধ্যায় বলেছেন, বিধানচন্দ্র রায়, বিজয় সিংহ, কালীপদ মুখোপাধ্যায়ের মতো কংগ্রেস নেতাদের সাথে তার পরিচয় থাকলেও তিনি কখনো রাজনৈতিক দলে যোগ দেননি। কলকাতা হিন্দু নিধনের সময় গান্ধীজি কী করেছিলেন সে প্রসঙ্গটা আপাতত বাদ থাক। জানা যায় পরবর্তীতে তিনি কলকাতায় এসেছিলেন। কলকাতার বেলেঘাটাতে ছিলেন তিনি। গান্ধীজি ছিলেন অহিংস নেতা। তিনিও গোপাল মুখোপাধ্যায়কে অস্ত্র ফেলে অহিংসার পথে আসতে বলেন। তখন গোপাল মুখোপাধ্যায় জানিয়েছিলেন, আমি মাতৃভূমিকে বাঁচাতে ও দেশের মানুষকে রক্ষা করতে অস্ত্র তুলে নিয়েছি। ফলে গান্ধীজি ও গোপাল মুখোপাধ্যায়ের মধ্যে মতবিরোধ দেখা দেয়। এখানে মজার বিষয় হলো, এই গান্ধীজিকেই যখন বেলেঘাটায় মুসলিম দুষ্কৃতীরা মারার হুমকি দেয় তখন কংগ্রেসের নেতারা গান্ধীজিকে বাঁচাতে গোপাল মুখোপাধ্যায়ের কাছেই সাহায্য চেয়েছিলেন। আগেই বলেছি ইতিহাসে স্থান পায়নি গোপাল মুখোপাধ্যায়, ইতিহাস বেইমানি করেছে তার সাথে। শেষ পর্যন্ত দেশভাগের মধ্যে দিয়ে এসেছিল স্বাধীনতা। বিধ্বস্ত অর্থনীতি, দিশাহীন যুব সমাজ, পেটে খিদে সব মিলে এক দুর্বিষহ পরিস্থিতি। তখন দেশ জুড়ে শুরু হয় চুরি, ডাকাতি আর হাতে হাতে ঘুরছে আগ্নেয়াস্ত্র। ফলে 1942 সালে যে ভারতীয় জাতীয় বাহিনী তৈরি করেছিলেন গোপাল মুখোপাধ্যায়, তার গায়ে লাগলো দাঙ্গার কলঙ্ক। বিভিন্ন জায়গায় ডাকাতির ঘটনায়
বারবার নাম জড়িয়ে যাচ্ছিল গোপাল মুখোপাধ্যায়ের। ফলে গোপাল মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়, কিন্তু প্রমাণের অভাবে তাকে ছেড়েও দেওয়া হয়। 2005 সালে মারা যান গোপালচন্দ্র মুখোপাধ্যায়। আমাদের কর্তব্য তার কাহিনী সবার মধ্যে তুলে ধরা। তাই গোপালচন্দ্র মুখোপাধ্যায়ের ইতিহাস অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনার কি মনে হয়, গোপালচন্দ্র মুখোপাধ্যায় একজন প্রকৃত দেশপ্রেমী বিপ্লবী নাকি একজন দাঙ্গা সৃষ্টিকারী? কমেন্ট করে জানান আপনার মতামত। আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আবারও দেখা হচ্ছে আরও একটা নতুন এপিসোড নিয়ে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।